ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 29। ঘড়িতে 3:05। ফারহাদ পাগলপ্রায় হয়ে ছুটে যাচ্ছে তার রুমের দিকে। একটু আগেই ফারহাদ তাদের দারোয়ানকে কল করে কনফার্ম হয়েছে যে আসিল বাড়িতে চলে এসেছে। প্রায় 1.5 ঘন্টা ফারহাদ আসিলকে উন্মাদ পাগলের মতো খুঁজেছে। আসিলকে কোথাও না পেয়ে ফারহাদের যেন নিঃশ্বাসটাই আটকে গিয়েছিল। বারবার জাফরের দেয়া হুমকির কথা মনে আসছিল। আয়ানকেও ফোন করে কিছু জানায়নি ফারহাদ। আয়ান এমনিতেই ফারহাদকে বিশ্বাস করতে পারছে না। আবার তার ওপর যদি আসিলের মিসিং খবর দেয় তাহলে আয়ান আসিলকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। অনেক খোঁজার পরেও যখন আসিলকে পায়নি তখন ফারহাদ কি মনে করে তাদের গেট কিপারকে ফোন করে জিজ্ঞাসা করে, ম্যাডাম বাড়ি ফিরেছে? জি স্যার, ম্যাডাম ফিরেছে, সে তো অনেক আগেই। ফারহাদ ফোন কেটে সিটে হেলান দিয়ে বসে, চোখ তার লাল হয়ে আছে, হাত মুঠো করে ধরে। আজ আসিলের কপালে দুঃখ আছে, মারাত্মক রকমের দুঃখ। আসিল দাঁড়িয়ে আছে বেলকনিতে, পিঠ হতে কোমরের নিচ অবধি ছড়িয়ে আছে তার খোলা চুল। দুপুরে ফারিয়া, নানু আর আসিল একসাথে লাঞ্চ করে যে যার মতো আরাম করছে। আসিলের শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই বেলকনিতে দাঁড়িয়ে প্রকৃতির হাওয়া উপভোগ করছে। আসিল হঠাৎ তার ডান বাহুতে হ্যাঁচকা টান অনুভব করে। তাল সামলাতে না পেরে ঘুরে বাড়ি খায় ফারহাদের প্রশস্ত বুকে। ফারহাদ আসিলকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে আসে, দেওয়ালের সাথে চেপে ধরে আসিলকে। এক হাত দিয়ে আসিলের গাল চিপে ধরে। আসিল তো কিছুই বুঝতে পারছে না। ফারহাদের আচরণে সে রীতিমতো কাঁপতে শুরু করেছে। শুকনো ঢোক গিলছে বারবার। ফারহাদের রক্তবর্ণ চোখ আসিলে সীমাবদ্ধ। আসিলকে দেখে তার রাগ কমার বদলে বেড়ে গেছে। আসিলের গাল আরো জোরে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, কি মনে হয় তোর আমি পাগল? ইচ্ছে করে করেছিস না এরকম? প্রতিশোধ নিচ্ছিস? উন্মত্ত হয়ে খুঁজেছি তোকে আমি। কি পেয়েছিস তুই? মানুষ বলে মনে হয় না, না আমাকে? উম উম চুপ, একদম চুপ। মুখ থেকে আওয়াজ বের করলে তোকে আজ আমি আস্ত রাখবো না, মাইন্ড ইট। কি বলেছিলাম তোকে? আমায় ফোন করবি, না হলে আমার জন্য অপেক্ষা করবি। বলেছিলাম তো। আর তুই কি করলি? একা একা চলে এলি। বারণ করেছিলাম না তোকে? বারণ করেছিলাম তো। রাগের বশে জোরে নিঃশ্বাস নিয়ে এবার আসিল কেঁদে উঠল, চোখ দিয়ে পানি গড়িয়ে ফারহাদের হাতে ঠেকে। ফারহাদ তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে 2 পা পিছিয়ে পিছন ঘুরে দাঁড়ায়। কি করছিল এতক্ষণ সে? রাগের চোটে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। আসিল কাঁদতে কাঁদতে দেওয়াল ঘেঁষে বসে পড়ে। কম্পনরত কণ্ঠে ফুপাতে ফুপাতে বলে, আমি আমি দাঁড়িয়েছিলাম আপনার জন্য। অপেক্ষা করেছিলাম আধা ঘন্টা। কিন্তু কিন্তু আপনি আসেননি। তাই আমি একা একা চলে এসেছিলাম। ফারহাদের রাগ কমেনি, কিন্তু নিজেকে যথাসম্ভব কন্ট্রোল রাখার চেষ্টা করছে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আসিলের সামনে গিয়ে বসে। বাচ্চাদের মতো সামনে থেকে কোলে তুলে নিয়ে বিছানায় বসায়। আসিলকে পানি খাইয়ে সামনে পড়ে থাকা চুল কানের পিছনে গুজে দিয়ে কণ্ঠ শান্ত রাখার চেষ্টা করে বলল, ফোন কোথায় তোমার? যে ফোন দরকারে কাজে লাগবে না সেটা রেখে কি লাভ? কোথায় তোমার ফোন? আসিল এবার অবাকের সাথে দ্রুত গতিতে বলে, সেটা তো আমারও প্রশ্ন। কোথায় আমার ফোন? যবে থেকে আমার এখানে নিয়ে এসেছেন তারপর থেকে আমি আমার ফোন চোখেও দেখিনি। আসিলের কথায় ফারহাদ ভ্রুকুচকে কিছুক্ষণ কিছু একটা ভেবে অতঃপর কপালে হাত স্লাইড করে বিড়বিড় করে বলল, শিট, হাউ ক্যান আই ফরগেট ইট। ফারহাদ উঠে গিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার খুলে তা থেকে আসিলের সুইচ অফ হয়ে যাওয়া পড়ে থাকা ফোন বের করে। আসিল দৌড়ে ফারহাদের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অন করার চেষ্টা করে। ফারহাদ তা দেখে বলে, অনেকদিন চার্জ দেওয়া হয়নি তাই সুইচ অফ হয়ে গেছে। তোমাকে আর এই ফোন ইউজ করতে হবে না, আমি তোমায় নতুন ফোন এনে দেব। কোনো দরকার নেই, আমি এই ফোনই চালাবো। তাই? আসিলের হাত থেকে ফোন কেড়ে নিয়ে সজোরে আছাড় মারল ফ্লোরে। ফোনের পার্টস এদিক সেদিক ছড়িয়ে পড়ে চোখের পলকে। আসিল মুখ হাঁ করে বলল, এটা আপনি কি করলেন? বেশ করেছি, নাও এবার ইউজ করো তোমার ফোন। খুব বাজে আপনি, ডেভিল কোথাকার। ঠোঁট ফুলিয়ে কথাগুলি বলে আসিল নিচে বসে ভাঙা ফোন তুলতে নিলে ফারহাদ আসিলের হাত চেপে ধরে, কি করছেন? হাত ছাড়েন। তোমার হাতে রক্ত কিসের? কই কই রক্ত? আসিল নিজের বাঁ হাত তুলে ধরতেই দেখে সত্যি হাতের কিছু জায়গায় ফোঁটা ফোঁটা রক্ত। আসিল ভ্রু কুঁচকে কিছুক্ষণ চুপ করে ভেবে বলে, ও, তখন আপনি আমায় বেলকনি থেকে টানতে টানতে রুমে নিয়ে আসছিলেন। তখন হাতটা ক্যাকটাস গাছের সাথে বাড়ি লেগেছিল, কিন্তু রক্ত বেরোচ্ছে এটা বুঝিনি। ফারাদের মধ্যে একটু অপরাধবোধ কাজ করলেও সেটা মুখে প্রকাশ না করে আসিলকে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসিলের সামনে বসে।
তুলোতে স্যাভলন দ্বারা ভেজাতে ভেজাতে বলল, বুঝবে কি করে? তোমার মতো স্টুপিড মেয়ের থেকে আর কি আশা করা যায়? ম্যাচিওর কবে হবে তুমি? এত কান্না তোমার আসে কোথা থেকে? আমি হাত ধরলে কাঁদবে, কাছে আসলে কাঁদবে, কিস করলে কাঁদবে, আবার নাকি ম্যাডাম হানিমুনে যাওয়ার প্ল্যান করছে। দাও হাত দাও। আসিল রেগে যায় ফারাদের কথায়, অভিমানের বশে বলে, আমি তো স্টুপিড, আমাকে নিয়ে এত কেয়ার করার কি আছে? লাগবে না আপনার এত কেয়ার, আমি নিজেই করে নেব। ফারাদ আসিলের হাত জোর করে ধরে কাছে টেনে হাতে ওষুধ লাগাতে লাগাতে বলল, শোনো, এটা কোনো কেয়ার নয়। মনে আছে প্রথমবার আমার হাত কেটে গিয়েছিল আর তুমি আমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিলে? ধরে নাও এটা তার শোধবোধ। আমি আবার কারো শোধ রাখি না, বুঝেছ? আসিলের অভিমানের পারদ তরতর করে বেড়ে গেল। যতই মানুষটাকে আপন করে নেওয়ার চেষ্টা করছে ততই মানুষটা তাকে কষ্ট দিচ্ছে। ফারাদ ব্যান্ডেজ করে নিয়ে উঠে দাঁড়ালো আর বলল, আমার আজ ফিরতে লেট হবে। ফারাদ আসিলের মাথার পেছন ধরে আসিলের মুখ সামনে নিয়ে আসলো, অতপর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আসিলও পরমাবেশে চোখ বুজল। এ যেন এক শান্তি যার শেষ আসিল চায় না। এবার ফারাদ আসিলের ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে এসে বলল, আমার উপরে অভিমান করে লাভ নেই, আমি আবার অভিমান ভাঙাতে অক্ষম। বলে আসিলের ঠোঁটে শক্ত একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আসিল নিজের ঠোঁটের উপর হাত দিয়ে নিজের মনেই বলল, আপনাকে যতই বোঝার চেষ্টা করি আপনি ততই রহস্যময় হয়ে ওঠেন। রাত প্রায় 1টা, রাস্তার মাঝ বরাবর দিয়ে ঠান্ডা হাওয়ার বুক চিরে এগিয়ে যাচ্ছে ফারাদের গাড়ি। গাড়ি চালাচ্ছে ফারাদ নিজেই। আজ অনেক দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে। হঠাৎ এক বিজনেস পার্টির ইনভিটেশন চলে আসে আর ফারাদ নাও করতে পারেনি। বিজনেস পার্টি অর্গানাইজারের সাথে ফারাদের ভালো সম্পর্ক। পাশের সিটে কোট খুলে রাখা, এক হাত দিয়ে ড্রাইভ করছে আর অন্য হাত দিয়ে ঘাড় কাঁধ মালিশ করছে। সে আজ ভীষণ টায়ার্ড। আসিলের কথাও খুব মনে পড়ছে। মেয়েটার সাথে আজ একটু বেশি রুড ব্যবহার করে ফেলেছিল। কিন্তু ফারাদও কি করবে, রাগ হলে সে নিজের সজ্ঞানেই থাকে না। ফারহাদ হঠাৎ লুকিং গ্লাসের দিকে তাকাতেই দেখলো একটা গাড়ি তার গাড়িটা ফলো করছে। গাড়িটা ফারহাদের আগেও দেখেছিল যখন সে পার্টি থেকে বেরাচ্ছিল, কিন্তু গাড়িটা তাকে ফলো করছে কেন? ফারহাদ ভ্রু কুঁচকে গাড়ির স্পিড বাড়ালো, সাথে সেই গাড়ির পিছনের গাড়িও। ফারহাদ এবার লুকিং গ্লাস দেখলো পিছনের গাড়ি হতে একজন জানালা হাতে নিজের হাত বের করে তার হাতে বন্দুক। গান পয়েন্ট ফারহাদের গাড়ির চাকা। ফারহাদ বাঁকা হাসি দিয়ে গাড়ির ডান দিকে কাভার্ড ব্রেক করে, সাথে সাথে পিছনের গাড়িও জোর আওয়াজে ব্রেক কষে থেমে যায়। ফারহাদ কোমরের পেছন থেকে গান বের করে পিছনের গাড়ির ড্রাইভিং সিটের পাশের লোকটির জানালা থেকে বাহির বের করা বন্দুক হাতে শ্যুট করতেই লোকটা চিৎকার করে ওঠে, সাথে হাতে থাকা বন্দুকও পড়ে যায় রাস্তায়। ফারাদ এবার গাড়ি থেকে বেরিয়ে আসে, সেই গাড়িটির সামনে এসে দাঁড়ায়। ড্রাইভিং সিটে বসা লোকটা তো ভয় পেয়ে যায়, কপাল বেয়ে ঘাম ঝরছে তার। কাঁপা কাঁপা হাতে নিজের গান বের করে ফারহাদকে শ্যুট করার আগেই ফারহাদ গাড়ির সামনের কাচ ভেদ করে লোকটির কপাল বরাবর শ্যুট করে। সঙ্গে সঙ্গে লোকটি নিথর পড়ে। পাশের লোকটি এবার তার রক্তাক্ত হাত অন্য হাত দিয়ে চেপে ধরে গাড়ির দরজা খুলে দিয়েই এক দৌড়। সে মরতে চায় না, কিছুতেই নয়। কিন্তু শেষ রক্ষার হলো না, ফারহাদ তার পায়ে গুলি ছোড়ে আর সাথেই লোকটা বসে পড়ে রাস্তায়। ফারহাদ এবার ধীর পায়ে হেঁটে লোকটির সামনে গিয়ে দাঁড়ায়। লোকটা হাউমাউ করে কেঁদে ওঠে, হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে বলল, স্যার স্যার আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমার দ্বারা বড্ড বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে, আমায় ছেড়ে দাও। ফারহাদ মাথা এলিয়ে চ আওয়াজ বের করে বলে, তোর ক্ষমা চাওয়ার টাইমিংটা বড্ড বাজে রে। আগে এটা বল, কে পাঠিয়েছে তোকে? কার কথাই এইসব করেছিস তুই? কত টাকা পেছনে পাগল কুত্তার মতো ছুটতে গিয়ে আজ তোর এই অবস্থা? ভাই ভাই আমি তাকে চিনি না, আমাদের শুধু ফোনের কথা হয়েছিল। সে বলেছিল আপনাকে প্রাণে না মেরে আহত করতে আর তার কাছে তোমাকে নিয়ে যেতে। এই কাজের বদলে সে আমায় 20 লাখ টাকা দেবে বলে, আর টাকার লোভে পড়ে আমি এই কাজে হ্যাঁ বলি। ভাই ছেড়ে দাও ভাই, আমি এই শহর ছেড়ে চলে যাব। শহর ছেড়ে যাবি কেন? তোকে আরো দূরে পাঠিয়ে দিই। কোথায়? পরলোক। লোকটি নিথর দেহ লুটিয়ে পড়ে রাস্তায়। ফারাদ তার একটা পা ধরে টানতে টানতে ব্রিজ হতে নিচে নদীতে ফেলে দেয় আর গাড়িতে থাকা লাশ অমনি রেখে নিজের গাড়িতে উঠে শীষ বাজাতে বাজাতে আবার পাড়ি জমায় নিজের গন্তব্যে। এখন ফারহাদকে দেখে কেউ বলতেই পারবে না যে সে এই মুহূর্তে দুইটা মার্ডার করেছে। ফারহাদ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টা 30 মিনিট। ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখলো নানুর রুমের লাইট জ্বলছে। ফারহাদ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলে, ডিয়ার, এখনো তুমি ঘুমাওনি? এত রাত পর্যন্ত জেগে থাকা ঠিক নয়।
নানু বিছানায় বসে তসবি গুনছিল। ফারাদের কথায় তার হাত থেমে যায়। ফারাদকে কাছে ডেকে তার চোখে মুখে হাত বুলিয়ে নরম গলায় বলে, আমার এমনিতেও এত রাত অবধি জেগে থাকি, কিন্তু আজ তোমার আসতে অনেক লেট হচ্ছিল, তাই তোমার জন্য অপেক্ষায় ছিলাম। ফারাদ তার নানুর দুই হাত ধরে চুমু খেয়ে বলে, আমার তো এরকমই লেট হয় বাড়ি ফিরতে, তবে হ্যাঁ, আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছে। তা তো বললে না প্রিন্স, এখন তুমি ব্যাচেলর নও, তোমার বিয়ে হয়েছে, বউ আছে, এটা ভুলে থাকলে তো হবে না। আসিলকে টাইম দাও, সময় কাটাও একে অপরের সঙ্গে। মেয়েটা তো তোমার ভরসায় আছে এই বাড়িতে। আর যেন ফিরতে লেট না হয়, মনে থাকবে? মনে থাকবে। নাও এবার তুমি ঘুমিয়ে পড়ো দেখি। ফারাদ নানুর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে লাইট অফ করে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যায়। ফারহাদ ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করে। চার কোণ চারটে হলদে রঙের বাতি জ্বলছে, তাই পুরো রুম আলোয় আলোকিত। ফারহাদ বিছানার উপর দেখলো আসিল নেই, ওয়াশরুমেও নেই। বেলকনি। ফারহাদ যা ভয় দেখিয়েছে আসিলকে, তাতে বেলকনিতে থাকার প্রশ্নই ওঠে না। ফারহাদ থাই গ্লাস লাগিয়ে কোমরে হাত দিয়ে ভাবছে, আসিল গেল তো গেল কোথায়? পুরো রুমে আসিলের টিকি পর্যন্ত নেই। ফারহাদের চোখ গেল এবার ওয়ার্ড্রোবের ঠিক পাশে তার বাথরুমের দিকে, কারণ রুমের দরজা খোলা প্লাস লাইট জ্বলছে। ফারাদের বুকটা কেমন কেঁপে উঠল। প্রায় 3.5 মাস হতে যায় সে এই রুমে পা পর্যন্ত রাখেনি। আসিল অনেকবারই বাথরুম নিয়ে প্রশ্ন তুলেছিল ফারহাদের কাছে। জিজ্ঞাসা করেছিল যে ওটা কিসের রুম, কি আছে তাতে, কেন বন্ধ রুমটা। কিন্তু ফারহাদের একটাই কথা যে তুমি ওই রুমে যাবে না, ভুল করেও না। তাহলে তবে কি আজ আসিল তার না বলা সত্ত্বেও ওই রুমে প্রবেশ করেছে? ফারহাদ আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, ঝটপট এগিয়ে যায় বাথরুমের দিকে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আর দেখলো আসিল বসে আছে বার টুলসের চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে আসিল। চুলের অবস্থা খারাপ, ইন করা শার্ট বেরিয়ে আসে স্কার্ট হতে। ফারহাদ আসিলের কাঁধ ঝাঁকিয়ে বলল, এখানে তুমি কি করছো? ঢুকলে কি করে এই রুমে? চাবি পেলে কোথা থেকে? পারমিশন কে দিয়েছে তোমাকে? তোমার সাহস তো কম না, আমার বারবার না বলার পরেও তুমি এই রুমে প্রবেশ করেছো। ফারাদ আর কিছু বলবে তার আগেই তার চোখ গেল টেবিলের ওপর। যা দেখার পর ফারাদের চোখ কপালে উঠে গেল। আসিলের সামনে দুইটা গোল আকারের মাঝারি সাইজের ওয়াইনের বোতল, যার মধ্যে একটা পুরো শেষ আর একটার পরিমাণ কিছুটা কমে গেছে। ফারাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে কি আসিল ওয়াইন পান করেছে? পায়ের রক্ত যেন মাথায় উঠেছে। আসিলকে ঘুরিয়ে বাহু ধরে দাঁত কিরমির করে বলল, এই তুমি ওয়াইন খেয়েছো? তাও এক বোতল একবারেই? এই তাকাও আমার দিকে, তাকাও বলছি, কিছু জিজ্ঞাসা করছি তো আমি। আসিল এবার ফারাতের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল, যেন ফারাত কোনো জোকস বলেছে তাকে। হাসতে হাসতে বলে, পারমিশন? কিসের পারমিশন? বরের কোনো কিছুতে বউকে কি পারমিশন নিতে হয়? বরের যা বউয়েরও তাই, আবার বউয়ের যা তা শুধু তারই। হা হা হা। ফারাদ হাসবে না কাঁদবে বুঝতে পারল না। আসিল আবারও ফারাদের হাত ধরে তার পাশের টুলসে বসাতে বসাতে বলল, ভালো হয়েছে আপনি এসেছেন, আমি তো আপনার অপেক্ষা করতে করতে এক বোতল শরবত খেয়ে ফেলেছি। চলুন এবার আপনি আর আমি দুজন মিলে খাবো। একটু থেমে আবার, জানেন শরবতটা না একটু অন্য রকমের, আমার খাওয়ার পর থেকেই কেমন হাসি হাসি পাচ্ছে। হি 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 হি। হাসি তো পাবেই, যে বোতল আমি 3 দিনে শেষ করি সেটা তুমি কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলেছো। কপালে হাত দিয়ে বিড়বিড় করে। আসিল এবার চেয়ার সমেত নিজে নিজেই হেলতে আরম্ভ করলো। ভাব এমন যেন ফ্লোর কাঁপছে আর সে এখনই পড়ে যাবে টুল হতে। আসিল ফারাদের শার্ট খামচে ধরে চিৎকার করে বলল, এই 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 ভূমিকম্প হচ্ছে, আমাকে বাঁচান ডেভিল, আমাকে বাঁচান, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার তো এখনো বাসরও হয়নি, আমার বেবিরাও এত তাড়াতাড়ি মা হারা হোক তা আমি চাই না। ম্যাম মারনা নেহি চাহতা হুঁ, মুঝে বাঁচাও। ফারাদ এবার আসিলের দুই বাহু ধরে নরম কণ্ঠে বলে, রিল্যাক্স অ্যাঞ্জেল, দেখো এখানে কোনো ভূমিকম্প হচ্ছে না, প্লিজ স্টপ দিস ননসেন্স। উফ, আমিও কার সাথে কথা বলছি যে নিজের মধ্যেই নেই। আসিল ফারাদের কোথায় পাত্তা না দিয়ে ফারাদের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। বিস্মিত বোধ ভরা তার চোখে মুখে, যেন কিছু অদ্ভুত দেখছে সে। ফারাদ তা দেখে নিজের ডানে বামে তাকিয়ে বলল, কি হয়েছে, অমনভাবে কি দেখছো? আসিল এবার তুট থেকে নেমে এলো। ফারাদের আশেপাশে তর্জনী আঙুল দ্বারা ইশারা করতে করতে বলল, ফারহাদ, আপনারা 4 ভাই, তাও জমক। দেখুন, একটা ফারাদ, দুইটা ফারাদ, তিনটে ফারাদ, চারটে ফারাদ। কিছুটা দুঃখ প্রকাশ করে বলল, আপনি বলেননি কেন যে আমার দেওরও আছে, তাও তিনটা? আজ দেখে নিয়েছো তোমার দেওরদের? হুম।
চলো এবার রুমে চলো, তোমার ব্যবস্থা তো কাল হবে। আসিলকে টানতে টানতে রুমে নিয়ে আসে ফারাদ। এদিকে আসিল ফারাদের হাত ছাড়াতে ছাড়াতে ন্যাকা কান্না করতে শুরু করে আর বলে, আপনি খুব বাজে, শুধু আমাকে টানতেই থাকেন এদিক থেকে ওদিক, একটু ভালোবাসেন না আমাকে, শুধু বকা দেন, ধমক দেন। ফারাদ আসিলকে বিছানায় বসিয়ে নিজে হাঁটু ভাঁজ করে বসে আসিলের মুখোমুখি কণ্ঠস্বর নরম রাখার চেষ্টা করে বলল, আমি তোমায় শুধু বকা দিই, ধমক দিই? হ্যাঁ তাই, কিন্তু তুমি কাজ করোই বকা খাওয়া ধমক খাওয়ার মতোই। যেমন এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমার বেলকনি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে। আসিলের চুল কানের পেছনে গুঁজে দিতে দিতে বলল। আসিল আবারও ন্যাকা কান্না করে ফারাদের চাপদাড়িতে টান দিয়ে বলল, বললাম না আপনি আমায় একটুও ভালোবাসেন না? আমার ভালোবাসা সহ্য করার মতো তোমার এখনো ধৈর্য ক্ষমতা হয়নি? যেই মেয়েকে সামান্য কিস করলে কেঁদে কেটে একাকার, সে নাকি আবার। উফ। ফারাদ একটু চুপ থেকে আসিলের দুই গালে হাত দিয়ে বলে, আচ্ছা তুমি এখানে একটু বসো, আমি নিচ থেকে এখনই আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানে চুপচাপ ভালো বাচ্চাদের মতো বসে থাকবে, ঠিক আছে? আসিল খিলখিল করে হেসে ঠোঁটের উপর তর্জনী আঙুল চেপে ধরে মাথা নাড়ালো, তার মানে সে ফারাদের কথা শুনবে। ফারাদও হাঁপ ছেড়ে বাসলো, পা বাড়ালো নিচে যাওয়ার জন্য। 10 মিনিট পর ফারাদের হাতে এক গ্লাস লেবু পানি। ব্যাস, এটা আসিল খেয়ে নিলেই সে বাঁচে। দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করতেই ফারাদ 180 ভোল্টের ঝটকা খেল। ঠান্ডার মাঝেও কেমন ঘাম জমেছে কপালে, শুকনো ঢোক গিলছে, চোখ যেন এবার বেরিয়ে আসার উপক্রম। আসিল ফারাদের একটা কালো রঙের শার্ট পরে আয়নাতে নিজেকে উল্টে পাল্টে দেখছে। লম্বা শার্ট আসিলের হাঁটু সুই সুই, শার্টের হাতা আসিলের হাত ছড়িয়েছে, বোতামগুলো উলট পালট লাগানো, সব মিলিয়ে আসিলকে এখন কামদেবী লাগছে, যার প্রত্যেকটা মুভমেন্ট ফারহাদকে তীব্র আকর্ষণ করছে। কাঁপিয়ে তুলছে ফারাদের শরীর, ছন্নছাড়া লাগছে নিজেকে। সারা রুম জুড়ে ফারাদের কাপড় চোপড়ের ছড়াছড়ি। আসিল ঠোঁট উল্টে হাত নাড়াতে নাড়াতে বলল, যা, আমার হাত তো দেখাই যাচ্ছে না। আচ্ছা আমার হাত কি ছোট হয়ে গেল? আসিল এবার আয়নার ভেতর থেকে ফারাদকে দেখতে পাই। খুশি হয়ে কোমরের কাছে শার্টের অংশ দুই দিকে টান দিয়ে ধরে ফারাদের সামনে দাঁড়িয়ে বলে, আমাকে কেমন লাগছে? আচ্ছা আপনার সব শার্ট এরকম আলকাতরার মতো কালো কেন? আসিলের প্রশ্ন তার কান অবধি পৌঁছেছে কিনা সন্দেহ আছে। তার বেহায়া নজর তো এখন আসিলের ওঠানামা শরীরের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। আসিল এবার ফারাদের হাতে গ্লাস দেখে জিজ্ঞাসা করে, মিস্টার ডেভিল আপনার হাতে কি? ফারাদ এবার হকচকিয়ে ওঠে, বাস্তবে ফিরে আসে। এতক্ষণে নিজের অবস্থা বুঝতে পেরে নিজেকে মারাত্মক রকম গালাগাল দেয়। নিজের মুখশ্রীতে রাগের আভাস গড়ে তুলে নিয়ে আসিলকে বলে, আমি তোমাকে কি বলেছিলাম যে চুপচাপ বসে থাকতে, আর তুমি কি করলে? উফ, কুল ডাউন ফারাদ, কুল ডাউন। দেখো অ্যাঞ্জেল, এই শরবতটা তাড়াতাড়ি খেয়ে নাও। আগে বলুন আমায় কেমন লাগছে? হট, না মানে সুন্দর? এবার খেয়ে নাও। আচ্ছা খাবো, আগে আপনার ফোন দিন। কেন ফোন লাগবে কেন? আচ্ছা যান, দিতে হবে না, আমি শরবতও খাবো না। এই না না, এই নাও। ফারাদ ফোনের লক খুলে দেয় আসিলের হাতে। আসিল ইউটিউবে গিয়ে একটি গান চালিয়ে উড়াধুরা নাচতে আরম্ভ করে। আর এরই মাঝেই ঘটে যায় এক অবাঞ্ছিত ঘটনা।